হ্যালো, হ্যালো। আগের ভিডিওতে আমরা ডোবেরাইনারের ত্রয়ী সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এবং নিউল্যান্ডের অষ্টক সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম ডোবেরাইনারের ত্রয়ী সূত্রতে ৩ টে সদৃশ মৌলকে নেওয়া হয়েছিল এবং মাঝের মৌলের পরমাণুর গড় ১ম এবং ৩য় মৌলের পরমাণুর গড়ের সঙ্গে সমান হচ্ছিল। কিন্তু তার সূত্রের লিমিটেশন ছিল সে শুধুমাত্র ৪ টে ট্রায়াড ফর্ম করতে পেরেছিল। বেশিরভাগ মৌল কিন্তু এই নিয়মটাকে মেনে চলছিল না। তাই জন্য সেই নিয়ম ফেল করে গেল। তারপরে কে এলো? তারপরে এলো নিউল্যান্ড। নিউল্যান্ড কি করলো? নিউল্যান্ড মৌলগুলোকে পরমাণুর ভরের ক্রম অনুসারে সাজালো এবং সে দেখলো যদি কোনো একটা স্পেসিফিক মৌল থেকে শুরু করি তাহলে পরবর্তী অষ্টম মৌলের সঙ্গে ওই প্রথম মৌলটার কিন্তু সাদৃশ্য পাচ্ছি। দ্বিতীয় মৌলটাকে যদি দ্বিতীয় মৌল থেকে শুরু করি তাহলে দ্বিতীয় মৌলের সঙ্গে আমি নবম মৌলের সাদৃশ্য পাচ্ছি। তাহলে সে মোটামুটি নিউল্যান্ডের অষ্টক সূত্র দিল, কিন্তু সেখানেও লিমিটেশন দেখতে পেলাম। সেখানে দেখলাম যে এই যে নিউল্যান্ডের অষ্টক সূত্র সেটা শুধুমাত্র হালকা মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, ভারী মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। অ্যাকচুয়ালি নিউল্যান্ডের অষ্টক সূত্রটা মোটামুটি ২০ পর্যন্ত প্রযোজ্য ছিল। তারপরে কিন্তু এই মৌল প্রযোজ্য হয়নি, তাই জন্য সেই রুলটাও ব্রেক করে গেল। এবারে তারপরে কে আসছে? তারপরে আসছে আমাদের মেন্ডেলিভ। মেন্ডেলিভ দেখছে যে নিউল্যান্ড যখন আগে ডোবেরাইনার এলো, সে দেখলো ডোবেরাইনার যখন রুল বের করলো তখন সে পরমাণুর ভরকে প্রাধান্য দিয়েছিল। তারপরে দেখলো যে নিউল্যান্ড যখন এলো তখন নিউল্যান্ডও মোটামুটি পারমাণবিক ভরকে প্রাধান্য দিয়েছিল। তাহলে কিন্তু নিউল্যান্ডের রুলটা ফেল করলো, কারণ হচ্ছে সে সে দেখছে যে অষ্টমের সঙ্গে প্রথমের সাদৃশ্য পাওয়া যাচ্ছে। সে ৮ টার মধ্যে সে তার রুলটাকে লিমিটেড করে দিয়েছিল। তাহলে সে একটু চালাকি করলো। আমাদের মেন্ডেলিভ কি করলো? একটু চালাকি করলো। মেন্ডেলিভ বলছে আমিও মৌলগুলোকে পরমাণুর ভরের ক্রম অনুসারে পরমাণুর ভরের ক্রম অনুসারে সাজাবো। কিন্তু আমি রুলের মধ্যে কোনো লিমিটেশন রাখবো না। আমি কিন্তু স্পেসিফিক মেনশন করব না যে পরবর্তী অষ্টম মৌলের ক্ষেত্রেই রিপিট হবে। সেও দেখছে আমাদের মেন্ডেলিভ কি করলো? মেন্ডেলিভ চুপচাপ মৌলগুলোকে নিল। মৌলগুলোকে তাদের পরমাণুর ভরের ক্রম অনুসারে সাজালো এবং সে কিন্তু কোনো স্পেসিফিক রুল বাঁধলো না যে এতগুলো মৌল এততম মৌলের ক্ষেত্রেই কিন্তু মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো রিপিট করবে। কিন্তু সেই কিন্তু এই রুলটা কিন্তু এই লিমিটেশনটা কিন্তু তার রুলে নিয়ে আসেনি। সে চালাকি করলো। সে বলল, "তুমি যদি মৌলগুলোকে পরমাণুর ভরের ক্রম অনুসারে সাজাও তাহলে মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো তাদের পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে।" সে কিন্তু একটা ভালো ট্রিক খেললো। সে বলছে মৌলগুলোকে তুমি যদি পরমাণুর ভরের ক্রম অনুসারে যদি সাজাও তাহলে মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে। এখন পর্যায়ক্রম মানেটা কি তোমরা অনেকে জানো না। পর্যায়ক্রম পর্যায়ক্রম কথাটা পর্যায় এখানে আছে। পর্যায় মানে হচ্ছে তুমি যদি কোনো একটা জিনিস কোনো একটা স্পেসিফিক সময় অন্তর, অন্তর যদি রিপিট করে তাহলে সেটাকেই আমি পর্যায়ক্রম বলতে পারি। একটা এক্সাম্পল, পর্যায়ক্রমের এক্সাম্পল কি হবে? ধরো তুমি ছোটবেলায় অনেকে সবাই আমরা পার্কে দোলনায় দোল খেতাম। যখন দোলনাটা দোল খেত তখন দেখবে তোমার পজিশনটা কিন্তু একটা স্পেসিফিক টাইম ছাড়া তোমার পজিশনটা কিন্তু রিপিট হতো। তুমি দেখো এইখান থেকে দোল খাওয়া শুরু করলে, এইখান থেকে গেলে, দিয়ে আবার এইখানে এলে। এখান থেকে গেলে আবার এইখানে এলে। তার মানে কি দোলনায় দোল খাওয়া অবস্থায় তোমার পজিশনটা একটা স্পেসিফিক টাইম পরে রিপিট হচ্ছে। তাহলে এটাকে একটা পর্যায়ক্রম বলা যেতে পারে। আবার আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। তোমাকে যদি একটা বৃত্তাকার ধরো একটা মাঠ রয়েছে, বৃত্তাকার শেপের একটা মাঠ রয়েছে। বৃত্তাকার শেপের মাঠ বরাবর তোমাকে যদি হাঁটতে বলা হয় তাহলে তুমি তোমার পজিশনটা রিপিট করবে একটা নির্দিষ্ট সময় ছাড়া। তুমি একটা নির্দিষ্ট একটা স্পেসিফিক সময় পরে তুমি মাঠের ১ পাক কমপ্লিট করবে। তারপরে আবার একটা স্পেসিফিক সময় পরে আরেক পাক কমপ্লিট করবে। তুমি যখনই ১ পাক কমপ্লিট করছো, ২ পাক কমপ্লিট করলে, ৩ পাক যখন কমপ্লিট করলে তোমার কিন্তু পজিশনটা কিন্তু এখানে রিপিট করছে। তাহলে এটাকেও একটা পর্যায়ক্রমিক বলা যেতে পারে। ঠিক সেরকম এইখানে পর্যায়ক্রমিক কথাটা বলা হচ্ছে তুমি মৌলগুলোকে যদি তাদের পরমাণুর ভরের ক্রম অনুসারে যদি সাজাও তাহলে দেখা গেছে এটা মেন্ডেলিভ দেখেছিলেন। মেন্ডেলিভ দেখলেন যে মৌলগুলোকে যদি পরমাণুর ভরের ক্রম অনুসারে যদি সাজানো হয় তাহলে মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে। একটা স্পেসিফিক পরিমাণ গেল, তারপরে আবার রিপিট হচ্ছে। আবার একটা স্পেসিফিক পরিমাণ গেল, আবার রিপিট হচ্ছে। এই সূত্রটা কিন্তু আমাদের মেন্ডেলিভ দিয়েছিল। তো কি বলছে দেখো, পড়ার চেষ্টা করি। বলছে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব মানেই কিন্তু পরমাণুর ভর, ঠিক আছে? মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে এদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী
পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে, এই কথাটা কিন্তু খেয়াল রাখবে। পর্যায়ক্রমে কিন্তু পুনরাবৃত্ত হবে, এটাই বলছে। কি বললাম বুঝতে পারলে? তাহলে তাদের মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব, মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব মানে পারমাণবিক ভর অনুসারে যদি সাজানো হয়, সাজালে এদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে। ভালো করে বলছি, নোট করবে। আমার অষ্টক সূত্রতে কি ছিল? অষ্টক সূত্রতে মৌলগুলোকে পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজানো হয়েছিল, এবং কোনো একটা স্পেসিফিক মৌল থেকে যদি শুরু করো, তাহলে পরবর্তী অষ্টম মৌলের ক্ষেত্রে ভৌত এবং রাসায়নিক ধর্মে সিমিলারিটিস পাচ্ছিল। কে পাচ্ছিল? না, নিউল্যান্ড পাচ্ছিল। কিন্তু এখানে কিন্তু অষ্টম, নবম, দশমের মধ্যে রুলটাকে কিন্তু রেস্ট্রিক্ট করেনি। সে বলছে মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে। ওটাই বলছে, মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে এদের ভৌত রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। বোঝা গেছে? এবারে সে কি করছে দেখো, রুলটা তো দিল, এবারে তার চেষ্টা ছিল সম্পর্কটাকে খুঁজে বের করা। আমি তো মানে মেন্ডেলিভ সূত্রে বলছে যে আমি মৌলগুলোকে পারমাণবিক ভরের বা পারমাণবিক গুরুত্বের ক্রম অনুসারে সাজাচ্ছি, কিন্তু সে কিন্তু এখানে একটা ট্রিক করেছে, মানে একটা ট্রিক খাটিয়েছিল। কি ট্রিক খাটিয়েছিল? সে বলছে, মানে সে কি করলো, যে সমস্ত মৌলগুলোর রাসায়নিক ধর্ম বা ভৌত ধর্ম সেম, যে সমস্ত মৌলগুলির ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম সেম বা সদৃশ মৌলগুলিকে সে একটা উলম্ব কলাম বরাবর রাখলো। সদৃশ মৌলগুলিকে একটি সে উলম্ব কলাম বরাবর রাখলো। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এইগুলোর সিমিলার মৌল। সে দেখলো এগুলো সিমিলার, তাহলে এগুলোকে আমি একটা ভার্টিক্যাল কলাম বরাবর রাখি, একটা উলম্ব কলাম বরাবর রাখি। তাই করলো। এই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো সিমিলার। যে সমস্ত মৌলগুলো সিমিলার হবে সেইগুলোকে একটা ভার্টিক্যাল কলাম বরাবর সে রাখবে, এটা ঠিক করলো। যেমন ধরো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইগুলো হচ্ছে সিমিলার মৌল, এগুলো হচ্ছে সদৃশ মৌল, এইগুলোর ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম সেম, তাই জন্য এদেরকে একটা ভার্টিক্যাল কলাম বরাবর রাখা হয়েছে। এবারে দেখো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এইগুলো হচ্ছে সেম, এদের রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম সেম, তাই জন্য এদেরকে ভার্টিক্যাল কলাম বরাবর রাখলো। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? আমি মানে মেন্ডেলিভ তার সূত্রে বলছে যে আমি মৌলগুলোকে পরমাণুর ভরের ক্রম অনুসারে সাজাচ্ছি, কিন্তু পরমাণুর পরমাণুর ভরের ক্রম মানে পরমাণুর ভরের ক্রম অনুসারে সাজানোর পাশাপাশি সে সমধর্মী মৌলগুলোকে, যারা সিমিলার মৌল, সেগুলোকে একটা ভার্টিক্যাল কলাম বরাবর রাখলো। ঠিক আছে? এবারে মৌল দেখাচ্ছি, দাঁড়াও। তার এই কিছু ফিচার ছিল, কিভাবে মানে মেন্ডেলিভ কিভাবে পর্যায় সারণী সাজালেন। বলছে বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ 1869 সালে প্রথম সুশৃঙ্খল পর্যায় সারণী তৈরি করলেন। এটি মৌলগুলোকে একটি নির্দিষ্ট নিয়মে সাজানোর প্রথম সফল প্রচেষ্টা। এই প্রচেষ্টা কিন্তু সফল হয়েছিল, এটা হচ্ছে প্রথম সফল প্রচেষ্টা। আগেও বিজ্ঞানীরা চেষ্টা করেছিল, কিন্তু তাদের নিয়মটা, তাদের পদ্ধতিটা সফল ছিল না। মেন্ডেলিভ কিন্তু চেষ্টা করেছিল এবং তার চেষ্টাটা কিন্তু সফল হয়েছিল অনেকাংশে, মানে প্রায় অনেকটাই সফল হয়েছিল, যেটা কিন্তু ডোবেরাইনারের হয়নি, যেটা কিন্তু নিউল্যান্ডের হয়নি। ঠিক আছে? ওটাই বলছে যে এটি মৌলগুলিকে একটি নির্দিষ্ট নিয়মে সাজানোর প্রথম সফল প্রচেষ্টা ছিল। কিভাবে কিভাবে মেন্ডেলিভ পর্যায় সারণীকে সাজিয়েছিল দেখো। বলছে তিনি মৌলগুলোকে তাদের পরমাণুর ভরের ক্রম অনুসারে সাজান। সে কিন্তু পরমাণুর ভরের ক্রম অনুসারে সাজিয়েছিল। তারপরে কি বললো, তিনি দেখলেন কিছু মৌলের একই ধরনের রাসায়নিক বৈশিষ্ট্য প্রদর্শন করে। হ্যাঁ, সে যখন সাজাচ্ছে তখন দেখছে যে কিছু কিছু মৌল আছে যাদের রাসায়নিক ধর্ম সেম, তাই তিনি একই বৈশিষ্ট্যের মৌলগুলোকে এক কলামে রাখলেন। অবশ্যই এটা ভার্টিক্যাল কলাম হবে, এটা হচ্ছে ভার্টিক্যাল কলামে রেখেছিল। এটা হচ্ছে
ভার্টিক্যাল কলামে রেখেছিল বা উলম্ব, তুমি উলম্ব লিখতে পারো। বাংলাতেই লিখে ছাড়ো। উলম্ব কলামে রেখেছিল। যে সমস্ত মৌলগুলি তখনও আবিষ্কৃত হয়নি তিনি সেগুলোর জন্য শূন্যস্থান রাখলেন এবং ভবিষ্যতে সেগুলো আবিষ্কৃত হবে বলে ভবিষ্যৎবাণী করলেন। তিনি যে রুলটা দিয়েছিলেন সেই রুলটা ছিল 1869 সালে। তখনও কিন্তু সমস্ত মৌলের আবিষ্কার সম্ভব হয়নি। যে সমস্ত মৌলগুলোর আবিষ্কার সম্ভব হয়নি তিনি তখন বুঝে গেছিলেন যে এই সমস্ত মানে মৌল মানে এখন কিছু কিছু জায়গা রয়েছে, মানে এখন কিছু কিছু মৌল রয়েছে যেগুলো আবিষ্কার হয়নি, সেগুলো কিন্তু তখন তিনি প্রেডিকশন করে দিয়েছিলেন। তখন তিনি বলে দিয়েছিলেন যে এই জায়গাতে এই যে টেবিলটা ছিল, এই বলছি দেখো, তখন যখন মেন্ডেলিভ পর্যায় সূত্র দিয়েছিল তখন যেমন এই মৌলটা আবিষ্কার হয়নি, এই মৌলটা আবিষ্কার হয়নি, এই মৌলটা আবিষ্কার হয়নি, এই মৌলগুলো কিন্তু আবিষ্কার হয়নি। সে বুঝে গেছিল, মানে মোটামুটি সে এই জায়গাগুলোতে ফিল আপ করতে পেরেছিল। কিন্তু ক্যালসিয়ামের পরে হঠাৎ করে দেখছে টাইটানিয়াম আছে, মানে ক্যালসিয়ামের ভরটা হচ্ছে 40.08, এটা হচ্ছে তোমার 47.90, মানে এই যে গ্যাপটা, তখন এই মৌলগুলো ছিল না, কিন্তু মাঝখানে একটা এত বড় গ্যাপ আসছিল। ভাবছে 40-এর পরে একদম 47, 40-র পরে একদম 47, এরকমটা তো হতে পারে না। নিশ্চয়ই এখন এরকম কোনো মৌল আছে যেটা এখনো আবিষ্কৃত হয়নি। তারপরে ধরো বোরনের, আমার বোরনের রাসায়নিক ধর্ম সেম, অ্যালুমিনিয়ামের সেম, তারপরে একদম সেম হচ্ছে ইন্ডিয়ামের। মাঝখানে দেখো 29-এর পরে একদম 114। এগুলো কারণ এগুলো তখন আবিষ্কারই হয়নি। এগুলো সে দেখছে যে আমি একটা স্পেসিফিক কলামে যদি থাকি, অ্যালুমিনিয়াম আবিষ্কৃত হয়েছে যার রাসায়নিক ধর্ম সেম, 6 আছে, 29 আছে, তারপরে একদম 114। তার মানে নিশ্চয়ই মাঝে কোনো মৌল থাকবে যার আবিষ্কার এখনো সম্ভবই হয়নি। আরেকটা হিন্টস দিচ্ছে দেখো, এখানে 6, এইখানে 24, এখানে 40, এখানে 87, কিন্তু এইখানে 6, 29 একদম চলে আসছে 88। বোঝো ব্যাপারটা? মানে 24-এর পরে 40 আসছে, তারপরে 87, এখানে 29-এর পরে একদম আমার 88 আসছে, মানে 4-এর ঘরে তো কেউ নেই। এই যে এটাও নেই, 40 আছে এখানে, আর এখানে 44 ছিলই না, আবিষ্কৃতই হয়নি। আবার বলছি দেখো, এইখানে কি দেখো, 6, তারপরে 24, তারপরে 40, তারপরে 87, এইখানে 6, এখানে 29, তারপরে হঠাৎ করে একদম 88, 6-এর ঘরে কেউ নেই, 4-এর ঘরে কেউ নেই, যেটা অলরেডি এখানে ছিল। তার মানে সে ভাবলো যে এমন কোনো মৌল আছে যার আবিষ্কার এখনো হয়নি, পরবর্তীকালে আবিষ্কার হবে, পরে আবিষ্কার হবে, এখন হয়তো আবিষ্কার হয়নি, পরে আবিষ্কার হবে। তাই জন্য বুদ্ধি করেছে, কি করেছিল, সে এইখানে স্পেস, জায়গা ছেড়ে দিয়েছিল, ওই জায়গা ছেড়ে দিয়েছিল। যখন পরে আবিষ্কার হবে তখন সেই মৌলগুলোকে এখানে লিখে দেব, বা পরবর্তী বিজ্ঞানীরা লিখে দেবেন। তাহলে আজ থেকে ধরো মডার্ন যে পিরিয়ডিক টেবিল, আধুনিক যে পর্যায় সারণী, যেটা আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, আধুনিক যে পর্যায় সারণী রয়েছে সেটা হয়েছে 1913 সালে। আর মেন্ডেলিভ যখন পর্যায় সারণী দিয়েছিল, মানে পর্যায় সূত্র যখন দিয়েছিল, তখন সালটা ছিল 1869। তুমি 1870 ধরেই চলো, মোটামুটি 40 বছর আগে, 40-50 বছর আগে এই বিজ্ঞানী প্রেডিক্ট করে দিয়েছিল যে এইখানে কোনো একটা মৌল আসবে যার আবিষ্কার এখন হয়নি, কিন্তু পরে হবে। হয়তো মৌলের নাম তার পক্ষে বলে দেওয়া সম্ভব হয়নি, কিন্তু মৌলের গুণটা তার পক্ষে বলে দেওয়া সম্ভব হয়েছিল। কেন গুণটা বলে দেওয়া সম্ভব হয়েছিল? কারণ এই যে অ্যালুমিনিয়ামের যা গুণ হবে, নিশ্চয়ই এইখানে যে মৌলটি আবিষ্কৃত হবে তার ধর্মটাও সেম হবে। সেই মৌলটা যে গ্যালিয়াম হবে তার পক্ষে সেটা বলা সম্ভব হয়নি, নামকরণ তো বলা সম্ভব নয়। আজ থেকে ধরো
একটা ধরো কোনো ছেলে মেয়ের যদি 5 বছর পরে যদি বাচ্চা হয় সে তো বলতে পারবে না যে তার নাম এটাই হবে। সম্ভব নয় সেটা। ঠিক সেরকম নামটা হয়তো বলা সম্ভব হয়নি কিন্তু গুণটা সে বলে দিয়েছিল। বোঝা গেছে? তাই জন্য এটাকে ১ম সফল প্রচেষ্টা বলা হচ্ছে। যে সমস্ত মৌল তখনও আবিষ্কৃত হয়নি তিনি সেগুলোর জন্য শূন্যস্থান রাখলেন এবং ভবিষ্যতে সেগুলো আবিষ্কৃত হবে বলে ভবিষ্যদ্বাণী করলেন। বোঝা গেছে? এবারে মেন্ডেলিফের পর্যায় সারণীর বৈশিষ্ট্য। মেন্ডেলিফের পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? বলছে মৌলগুলিকে পরমাণুর ভরের ক্রমে সাজানো হয়েছে। অবশ্যই মৌলগুলিকে পরমাণুর ভরের ক্রমে সাজানো হয়েছে। পর্যায় মানে কি? এবারে আসছি পর্যায়। পর্যায় মানে হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীতে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে মৌলগুলিকে অনুভূমিক সারিতে রাখা হয়েছে। এই সারিগুলোকে পর্যায় বলে। মানে যখন মেন্ডেলিভ মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব বা ক্রমবর্ধমান পারমাণবিক ভর হিসাবে যখন সাজাচ্ছিল তখন মৌলগুলোকে একটা অনুভূমিক সারিতে রাখা হয়েছিল। দেখাচ্ছি। এই দেখো লিথিয়াম, লিথিয়ামের পরে আছে বেরিলিয়াম, তারপরে আছে বোরন, দেখো 6.9, 6.9, 6.9, তারপরে কার্বন 12, তারপরে নাইট্রোজেন 14, তারপরে অক্সিজেন 15.9, ফ্লুরিন 18.9। মানে মৌলগুলোকে যে পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজানো হচ্ছিল, পরপর যে আমি রাখবো, সে কি করেছিল একটা অনুভূমিক সারি বরাবর মৌলগুলিকে রেখেছিল। এই যে অনুভূমিক সারি বরাবর মৌলগুলোকে রাখা হয়েছে, এই অনুভূমিক সারিটাকে কিন্তু পর্যায় বলা হচ্ছে। ঠিক আছে? এই সারিগুলিকে পর্যায় বলে। এখন পর্যায়ের নামটা সে কিভাবে দিয়েছিল? পর্যায়ের নামটা সে নরমাল 1 এটা পর্যায়, 2, 3, 4, 5, 6 এভাবে নামকরণগুলো সে করেছিল। পর্যায়ের নামগুলো 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম পর্যায়গুলো মোটামুটি ছিল। ঠিক আছে? মোট কতগুলো পর্যায় ছিল বলতো? ও মোট 6টা পর্যায় ছিল। এবার আছে শ্রেণী। শ্রেণী মানে মেন্ডেলিফের পর্যায় সারণীতে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে মৌলগুলিকে এমন বিভিন্ন পর্যায়ে স্থাপন করা হয়েছে যাতে সমধর্মী মৌলগুলি একই উলম্ব স্তম্ভে অবস্থান করে। শ্রেণী মানে কি? আমি কি বললাম? প্রথম কথা অবশ্যই ছোট থেকে বড় হবে। মানে আমি যে মৌলগুলোকে রাখবো সেটা অবশ্যই ছোট থেকে বড় এই ক্রমেই রাখবো। কিন্তু যেগুলো সমধর্মী রয়েছে সেগুলোকে বিভিন্ন পর্যায়ে এমনভাবে রাখা হয়েছে যাতে করে সমধর্মী মৌলগুলো একটা উলম্ব শ্রেণী বরাবর থাকে এবং সেই উলম্ব কলামটাকেই শ্রেণী বলা হচ্ছে। ঠিক আছে? এই উলম্ব স্তম্ভগুলিকে শ্রেণী বলে। মেন্ডেলিভের পর্যায় সারণীতে মোট শ্রেণী সংখ্যা ছিল 8টি। শ্রেণীগুলিকে রোমান সংখ্যা 1, 2, 3, 4 এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছিল। ঠিক আছে? এবারে আসছি উপশ্রেণী। শ্রেণীর কাজ কি? এই যে দেখো ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে রাখা হয়েছে। এই যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এই মৌলগুলোকে বিভিন্ন পর্যায়ে এমনভাবে রাখা হয়েছে, এই মৌলগুলিকে পারমাণবিক ভরের ক্রম অনুসারে বিভিন্ন পর্যায়ে এমনভাবে রাখা হয়েছে যাতে করে সমধর্মী মৌলগুলো একটা উলম্ব শ্রেণীতে অবস্থান করে বা উলম্ব সারিতে অবস্থান করে। এই যে বোরন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম দেখো ছোট থেকে বড় হয়ে আসছে। এমনভাবে বিভিন্ন পর্যায়ে রাখা হয়েছে যাতে করে সমধর্মী মৌলগুলো একটা ভার্টিক্যাল
শ্রেণীতে যেন চান্স পায়, একটা ভার্টিক্যাল সারিতে যাতে চান্স পায়। এই ভার্টিক্যাল সারিটাকেই বলা হচ্ছে বা উলম্ব সারিটাকেই বলা হচ্ছে শ্রেণী। বোঝা গেছে? আর মেন্ডেলিফের পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা ছিল মোট ৮টা। শ্রেণীকে রোমান হরফ দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। দেখো না, রোমান হরফ দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। এই যে ১ রোমান হরফে রিপ্রেজেন্ট করা আছে। আর পর্যায়কে আমার ভার্টিক্যাল কলাম দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। দেখতে পাচ্ছ? ক্লিয়ার? এবারে আসছি উপশ্রেণী। শ্রেণী শ্রেণী মানে কি বুঝলাম? শ্রেণী মানে সেই উলম্ব শ্রেণী বা সেই উলম্ব সারি যেখানে সমধর্মী মৌলগুলোকে রাখা হয়েছে। এখন দেখা গেল যে কোনো একটা শ্রেণীতে কিছু কিছু মৌল আছে যাদের বিহেভিয়ার পুরো আইডেন্টিক্যাল। দেখা গেল যে একটা নির্দিষ্ট শ্রেণীতে এমন কিছু মৌল আছে যাদের ধর্ম, ভৌত ধর্ম বলতে পারো বা রাসায়নিক ধর্ম বলতে পারো, সেগুলো পুরোপুরি আইডেন্টিক্যাল। কিন্তু এমন কিছু মৌল আছে যাদের রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম আইডেন্টিক্যাল নয়, প্রায় সমান। আইডেন্টিক্যাল নয়, প্রায় সমান, একটু ডিসিমিলারিটিস রয়েছে। তাহলে যেগুলো একদম সিমিলার সেগুলোকে একটা কাছে করা হলো, যেগুলো একটু কম সিমিলার সেগুলোকে আরেক কাছে রাখা হলো। তাই জন্য মেন্ডেলিফ কি করলো, শ্রেণীটাকেও আবার ভাগ করে দিল দুটো উপশ্রেণীতে। আমি কি বললাম, একটা স্পেসিফিক শ্রেণীতে এমন মৌলগুলোকে রাখা হয়েছিল যেগুলো সিমিলার ছিল, এবং একটা সিমিলার শ্রেণীতে যখন একটা স্পেসিফিক শ্রেণীতে মেন্ডেলিফ গেল তখন দেখলো এমন কিছু মৌল আছে যাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম পুরোপুরি 100% সেম। কিন্তু কিছু কিছু মৌল আছে যাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম সেম কিন্তু 100% সেম নয়। যেগুলো 100% সেম সেগুলোকে একটা মানে ওই শ্রেণীরই কোনো একটা উপশ্রেণীতে রাখলো, আর যেগুলো একটু ডিসিমিলার, ধরো 95% সিমিলারিটিস রয়েছে, তাহলে সেগুলোকে আরেকটা অন্য উপশ্রেণীতে রাখলো। তাই জন্য শ্রেণীটাকে সে আবার দুভাগে ভাগ করলো, দুটো উপশ্রেণীতে ভাগ করলো। ওটাই লেখা আছে উপশ্রেণী। মেন্ডেলিফের পর্যায় সারণীতে ১ থেকে ৮ পর্যন্ত প্রতিটি শ্রেণীকে এ ও বি, ১ থেকে ৮ পর্যন্ত প্রতিটি শ্রেণীকে এ ও বি এই দুটি উপশ্রেণীতে বিভক্ত করা হয়েছে। যেমন প্রথম শ্রেণীর দুটি উপশ্রেণী হলো গ্রুপ 1A এবং গ্রুপ 1B। 1A তে আমার এই মৌলগুলো রয়েছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এবং গ্রুপ 1B তে সিইউ, এজি মানে কপার, সিলভার, গোল্ড এইগুলো রয়েছে। ঠিক আছে, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, এই যে 1 শ্রেণী, এর দুটো উপশ্রেণী, এর দুটো উপশ্রেণী, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এই যে এই এ উপশ্রেণীতে কে রয়েছে? হাইড্রোজেন রয়েছে, লিথিয়াম রয়েছে, সোডিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে। আর 1B তে কে রয়েছে? কপার রয়েছে, গোল্ড রয়েছে, সিলভার রয়েছে। বাস এটাই উপশ্রেণী, মানে বোঝা গেছে। তাহলে আমার পর্যায় গেল, শ্রেণী গেল, উপশ্রেণী গেল। পর্যায় মানে কি বুঝতে পেরেছো? আমার মোট পর্যায় সংখ্যা ছিল 6টা। শ্রেণী মানে কি বুঝতে পেরেছো? মোট শ্রেণী সংখ্যা হচ্ছে 8টা। এগুলো রোমান হরফে রিপ্রেজেন্ট করা হয়। উপশ্রেণী মানে কি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট। এবারে মেন্ডেলিফের পর কি বলছে, মেন্ডেলিফের ভবিষ্যৎবাণী যেটা সত্যি হয়েছিল। মেন্ডেলিফ কি কি এমন অ্যাজাম্পশন করেছিল যেগুলো সত্যি হয়েছিল? মেন্ডেলিফ এমন কিছু মৌলের পূর্বাভাস দিয়েছিলেন যা তখনও আবিষ্কারই হয়নি, বলা হয়ে গেছে। যেমন তিনি একা অ্যালুমিনিয়াম, একা সিলিকন নামের দুটি মৌলের ভবিষ্যৎবাণী করেছিলেন। দেখাচ্ছি কেন করেছিলেন, মানে কিভাবে করেছিলেন দেখাচ্ছি। ধরো দেখো, আমি কি বললাম, এই মৌলটার আবিষ্কার হয়নি, এই মৌলটার আবিষ্কার হয়নি, এই মৌলটার আবিষ্কার হয়নি। এ কি করলো, যেহেতু এটা আগে আছে তাহলে এটার নাম দিয়ে দিল। দেখো, প্রথম কথা, তার একজন, আমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো জানি না, তবে যেটুকু মনে পড়ছে আমার, এই মেন্ডেলিফের একজন বন্ধু ছিল, সে খুব ভালো সংস্কৃত জানতো। ঠিক আছে, তো সংস্কৃততে একা বলে একটা কথা আছে, তো সেইখান থেকে একা কথাটা সে তুললো। সে দেখলো এর সঙ্গে সিমিলারিটি করলো এর, তাহলে এই যে এখানে যে স্ক্যান্ডিয়াম আছে এর নাম দিয়ে দিল একা বোরন। স্ক্যান্ডিয়াম তো পরে 40 বছর পরে আবিষ্কার হয়েছে, তখন তো জানতো না যে স্ক্যান্ডিয়াম আবিষ্কৃত হবে। সে একটা মৌলকে প্রেডিক্ট করেছিল যে একটা মৌল আবিষ্কৃত হবে যার আবিষ্কার এখনো হয়নি, কিন্তু তার ধর্মগুলো এই হবে। যেহেতু এই ফ্যামিলিতে রয়েছে
তাহলে ধর্মগুলো এই হবে সেটা প্রেডিক্ট করে দিয়েছিল। নামটা সে বলতে পারেনি, ধর্মগুলো কিন্তু প্রেডিক্ট করে দিয়েছিল। তারপরে যখন এই মৌলটা আবিষ্কার হলো, তখন দেখলো যে হ্যাঁ, মেন্ডেলিফ আজ থেকে ৪০ বছর আগে যেটা বলেছিল সেটা সত্যিই সেটা সত্যিই হলো আরকি। স্ক্যান্ডিয়াম বলে একটা মৌল আবিষ্কৃত হলো, যার মৌলটা কিন্তু যে মৌলের ধর্মটা কিন্তু মেন্ডেলিফ আজ থেকে ৪০ বছর আগে যেটা দিয়েছিল তার সঙ্গে হুবাহু মিলছে। তাহলে সে নামকরণগুলো কিভাবে করেছিল? এই বোরনের সঙ্গে মিলছিল, মানে এই যেহেতু আগে তাই জন্য এটাকে নাম দিয়ে দিল একা বোরন। এর সঙ্গে সিমিলারিটি খুঁজলো এর নাম দিয়ে দিল একা অ্যালুমিনিয়াম। আচ্ছা, এই যে এর সঙ্গে সিমিলারিটি দিয়ে দিল এর নাম দিয়ে দিল একা সিলিকন। এটা সিলিকন তাই জন্য এর নাম দিয়ে দিল একা সিলিকন। এটা বোরন তাই জন্য এর নাম দিয়ে দিল একা বোরন। এটা হচ্ছে গ্যালিয়াম, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, তার জন্য এর নাম দিয়ে দিল একা গ্যালিয়াম। পরে যখন গ্যালিয়াম আবিষ্কৃত হলো, তাহলে একা অ্যালুমিনিয়ামের জায়গায় হলো গ্যালিয়াম, একা বোরনের জায়গায় হলো স্ক্যান্ডিয়াম, একা সিলিকনের জায়গায় হলো জার্মেনিয়াম। দেখো ওটাই লেখা আছে। হ্যাঁ, মনে রাখার ট্রিকটা আমি কি বলছি দেখো, মনে রাখার ট্রিকটা কি দেখো, বোরনটা আগে তাই জন্য এর নাম একা বোরন, অ্যালুমিনিয়ামটা পরে তাই জন্য এর নাম হচ্ছে একা গ্যালিয়াম। তারপরে এইখানে যেহেতু একটাই আছে তাহলে ট্রিকের কোনো দরকার নেই। আমি আবার কি বলছি দেখো, বোরনটা আগে আছে, তাহলে যার পারমাণবিক ভরটা কম সে অ্যাজিউম করলো, সেইখানে অ্যাজিউম করলো মানে যে নাম দিল, সেই এই লজিকে নাম দিল যেহেতু যার পারমাণবিক ভর কম হবে তার নাম হবে একা বোরন। পরে একা বোরনের জায়গায় আমার স্ক্যান্ডিয়াম আবিষ্কৃত হলো, তাই জন্য স্ক্যান্ডিয়াম নাম দেওয়া হয়েছে। পরে স্ক্যান্ডিয়াম আবিষ্কৃত হলো তাই জন্য একা বোরনের জায়গায় স্ক্যান্ডিয়াম নাম পেল। অ্যালুমিনিয়াম পরে আছে তাই জন্য এর নাম প্রেডিক্ট করা হয়েছিল যে একা অ্যালুমিনিয়াম হবে। পরে গ্যালিয়াম আবিষ্কৃত হয়েছে তাই জন্য একা অ্যালুমিনিয়ামের জায়গায় গ্যালিয়াম বসলো। বোঝা গেছে? এরকম করে সে বিভিন্ন মৌলকে সে আবিষ্কার করেছিল। এই যে দেখো, একা অ্যালুমিনিয়ামের জায়গায় বসলো গ্যালিয়াম, একা বোরনের জায়গায় বসলো স্ক্যান্ডিয়াম, একা সিলিকনের জায়গায় বসলো জার্মেনিয়াম। এরকম কিছু কিছু মৌল আছে যার প্রেডিকশন সে কিন্তু অনেকদিন আগেই বা অনেক বছর আগেই সে করে দিয়েছিল। মৌলের নামটা বলতে পারেনি, কিন্তু মৌলের ধর্মগুলোকে নিয়ে সে মোটামুটি বলে দিয়েছিল যে এই মৌলটা এমুক, নাম হয়তো জানি না, নামটা হয়তো একা বোরন হবে, নামটা হয়তো একা সিলিকন হবে, বা সে নামকরণটা করেছিল, নামটা তো জানতো না, তো মোটামুটি ধর্মের প্রেডিকশনটা সে দিয়ে দিয়েছিল। ঠিক আছে? পরে বিজ্ঞানীরা গ্যালিয়াম জার্মেনিয়াম আবিষ্কার করেন, যা একদম মেন্ডেলিফের দেওয়া বৈশিষ্ট্যের সঙ্গে মিলছিল। বাস, গল্প শেষ। তো এখানে লিস্ট রয়েছে, তোমাকে মুখস্থ করতে হবে না, শুধুমাত্র এই নামটা এই নামগুলো খেয়াল রাখলেই হবে। ঠিক আছে? এই নামগুলো খেয়াল করবে তাহলেই হবে। চলো, এবারে মেন্ডেলিফের পর্যায় সারণীর সীমাবদ্ধতা। তিনি মৌলগুলোকে পরমাণুর ভরের ক্রম অনুসারে সাজান, কিন্তু কিছু ক্ষেত্রে এটি গড়বড় করে। তিনি যে মৌলগুলোকে সাজিয়েছিলেন তিনি কিন্তু পরমাণুর ভরের ক্রম অনুসারে সাজিয়েছিলেন, যেটা পরে গড়বড় করেছিল। পরে বিজ্ঞানীরা বুঝলেন যে মৌলগুলির বৈশিষ্ট্য পরমাণু সংখ্যা অনুযায়ী নির্ধারিত হয়। পরে বিজ্ঞানীরা বুঝেছিল যে মৌলগুলির বৈশিষ্ট্য পরমাণুর সংখ্যা অনুযায়ী নির্ধারিত হয়, পরমাণুর ভরের উপরে নয়। পরে বিজ্ঞানীরা এটা আবিষ্কার করলো যে মৌলগুলির ধর্ম পরমাণুর ভরের উপরে নির্ভর করে না, পরমাণুর সংখ্যার উপরে নির্ভর করে। নোবেল গ্যাস যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন তখনও আবিষ্কৃত হয়নি, তাই এগুলোর জন্য তার সারণীতে কোনো স্থান ছিল না। গ্যালিয়ামের জায়গায় ছিল, জার্মেনিয়ামের জন্য স্থান রেখেছিল, মানে একা বোরন, একা সিলিকন, একা অ্যালুমিনিয়াম, এদের জন্য সে স্থান ছেড়েছিল। কিন্তু পরবর্তীকালে নোবেল গ্যাস আবিষ্কৃত হলো বা নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কৃত হলো, এগুলোর জন্য কিন্তু কোনো জায়গা ছাড়া ছিল না। মেন্ডেলিফ তার পর্যায় সারণীতে, মানে এই যে বললাম, আমি একটা কথা বললাম না, সে সূত্রতে বলছে যে মৌলগুলোকে আমি পরমাণুর ভরের ক্রম অনুসারে, মানে সে সূত্রতে বলছে মৌলগুলোকে আমি পরমাণুর ভরের ক্রম অনুসারে সাজাচ্ছি, কিন্তু সে দেখলো যে সবসময় এই সূত্র মানে করছে না, তাই জন্য সে গজামিল করলো কিছু একটা। কি গজামিল করলো? সে মুখে বলছে যে আমি মৌলগুলোকে মানে সে মুখে বলছে আমি মৌলগুলোকে সাজাচ্ছি পরমাণুর ভরের ক্রম অনুসারে, কিন্তু না, সে মেন প্রায়োরিটি দিল মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মকে।
যাদের যাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম সেম তাদেরকে সে একটা শ্রেণী বরাবর রাখলো। এর ফলে কিছু অসুবিধা তৈরি হলো। অসুবিধাটা কি ছিল? মেন্ডেলিভ তার পর্যায় সারণী গঠনের সময় মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ওজন অনুযায়ী সাজানোর নীতি গ্রহণ করলেও রাসায়নিক ধর্ম সংক্রান্ত বিভিন্ন পরীক্ষালব্ধ তথ্যের উপর অধিকতর গুরুত্ব দেন। সেজন্য 4 জোড়া মৌলের ক্ষেত্রে দেখা গেছে যে অধিকতর পারমাণবিক ওজনের মৌলগুলিকে নিম্নতর পারমাণবিক ওজন বিশিষ্ট মৌলের আগে স্থান দেওয়া হয়েছে। সে মুখে বলছে আমি যখন মৌলগুলোকে সাজাচ্ছি তখন পরমাণুর ভরের ক্রম অনুসারে সাজাচ্ছি, কিন্তু সেটা গজামিল করলো। রাসায়নিক ধর্ম সংক্রান্ত বিভিন্ন পরীক্ষালব্ধ তথ্যের উপর অধিকতর গুরুত্ব দেন। সেই জন্য 4 জোড়া মৌলের ক্ষেত্রে দেখা গেছে অধিকতর পারমাণবিক ওজনের মৌলগুলিকে নিম্নতর পারমাণবিক ওজন বিশিষ্ট মৌলের আগে স্থান দেওয়া হয়েছে। যদি তুমি মানে আমি বোঝানোর সুবিধার জন্য গেছিল, তুমি এইসব দিয়ে বলছি অনেকে, মানে যাই হোক, তো যদি তুমি মৌলগুলোকে পারমাণবিক ভরের ক্রম অনুসারে যদি সাজাও তাহলে অবশ্যই কম ভর বিশিষ্ট মানে কম পারমাণবিক ভর বা কম পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলগুলো নিশ্চয়ই আগে স্থান পাওয়া উচিত, তারপরে বেশি পারমাণবিক ভর বা বেশি পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলটা পরে স্থান পাওয়া উচিত। কিন্তু এরকম 4 জোড়া মৌল পাওয়া গেছে যেগুলো যে সমস্ত মৌলগুলোর ভর বেশি তারা আগে স্থান পেয়েছে এবং যাদের ভর কম তারা কম পরে স্থান পেয়েছে। এরকম কিছু উদাহরণ তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো, প্ল্যাটিনাম, গোল্ড। প্ল্যাটিনাম, গোল্ড। প্ল্যাটিনাম 135.09, গোল্ড 1, আচ্ছা না এটা নয়, সরি দেখাচ্ছি, দাঁড়াও, এখানেই পাবো, দাঁড়াও। এই দেখো, দেখতে পাচ্ছ 50.94 আছে, 50.94 আছে, দেখো 50.20 আছে, আরো পাবে, দাঁড়াও, আরো পাবে, খুঁজলেই পাবে। দেখো, এ দেখো, এর ভর বেশি আগে পেয়েছে, এর ভর বেশি আগে, দেখতে পাচ্ছ গোনামিলটাই জায়গা, দেখো। দেখো, তো মোটামুটি এরকম কিছু গোজামিল রয়েছে। আমি কোয়েশ্চেনও ইনক্লুড করেছি, দেখো আমি এখানে কোয়েশ্চেনও ইনক্লুড করেছি। দেখো, বলছে আর্গন যার পারমাণবিক ভর হচ্ছে 39.94 এবং পটাশিয়াম যার পারমাণবিক ভর হচ্ছে 39.1, এর মধ্যে আর্গনের পারমাণবিক গুরুত্ব বেশি, অবশ্যই আর্গনের পারমাণবিক গুরুত্ব বেশি, কিন্তু পর্যায় সারণীতে আর্গনকে কে এর আগে স্থান দেওয়া হয়েছে, দেখাচ্ছি তোমাকে। দেখো, এই দেখো, আর্গন, এই দেখো পটাশিয়াম। এইমাত্র যে এখন যে কোশ্চেনটা দিয়েছি সেখানে দেখা গেছে আর্গনের পারমাণবিক, এই যে আর্গন আছে এর পারমাণবিক ভর বেশি, আর এই যে কার থেকে বেশি না, পটাশিয়ামের থেকে বেশি। আর্গনের পারমাণবিক ভর পটাশিয়ামের পারমাণবিক ভরের থেকে বেশি, কিন্তু আগে আর্গন স্থান পেয়েছে, পরে পটাশিয়াম স্থান পেয়েছে। তিনি যখন এই পর্যায় সারণীর আবিষ্কার যখন করেছিলেন তখন তো এগুলো আবিষ্কৃত হয়নি, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে আর্গন আগে স্থান পেয়েছে, পরবর্তীকালে তো আবিষ্কার হয়েছে। তার নিয়ম অনুসারে যখন পর্যায় সারণী সাজানো হলো
তখন দেখছে যে না আর্গন আগে স্থান পাচ্ছে, অথচ আর্গনের পারমাণবিক ভর বেশি। কেন এরকমটা হচ্ছে? তাহলে পারমাণবিক গুরুত্ব বেশি হলেও পর্যায় সারণীতে আর্গনকে কে এর আগে স্থান দেওয়া হয়েছে, কেন হয়েছে? অ্যান্সারটা পড়ি। বলছে মেন্ডেলিফের পর্যায় সারণীতে গঠন, মানে মেন্ডেলিফের পর্যায় সারণী গঠনের সময় মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজানোর নীতি গ্রহণ করা হলেও মেন্ডেলিফের মূল উদ্দেশ্য ছিল একই ধরনের ধর্মবিশিষ্ট মৌলগুলিকে একই শ্রেণীভুক্ত করা। ওই যে বললাম, সে মুখে বলছে যে আমি মৌলগুলিকে পরমাণুর ভরের ক্রম অনুসারে সাজিয়েছি, কিন্তু সে কাজে কি করে দেখিয়েছে, যে সমস্ত মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলোকে সেম, সেগুলোকে সে ফার্স্ট প্রাধান্য দিয়েছে এবং সেগুলোকে সে একটা শ্রেণীতে প্রাধান্য দিয়েছে, সেগুলোকে একটা শ্রেণীতে সে রেখেছে। তাই রাসায়নিক ধর্মের সাদৃশ্যের উপর অধিক গুরুত্ব আরোপ করতে গিয়ে আর্গনকে পটাশিয়ামের আগে স্থান দেওয়া হয়েছে। বোঝা গেছে? চলো। আর হ্যাঁ, এই ধরনের যে পেয়ারগুলো, এগুলোকে মিসফিট পেয়ার বলা হয়। হ্যাঁ, এই পেয়ারগুলোকে মিসফিট পেয়ার বলা হয়। মানে যে সমস্ত মৌলের পারমাণবিক ভর বেশি অথচ তারা আগে স্থান পেয়েছে, এরকম পেয়ারগুলোকে মিসফিট পেয়ার বলা হচ্ছে। আর এরকম মিসফিট পেয়ারের সংখ্যা মেন্ডেলিফের পর্যায় সারণীতে এরকম 4 জোড়া রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। এবারে মেন্ডেলিফের পর্যায় সারণীর 3টি ত্রুটি লেখো, পরীক্ষাতে আসে কোয়েশ্চেন। কি ত্রুটি হতে পারে? হাইড্রোজেনের বিতর্কমূলক অবস্থান। এটা আপাতত এখন মুখস্থ রাখো, যখন আধুনিক পর্যায় সারণীর ডিটেলসে পড়াবো তখন এটা বলবো কেন হচ্ছে। তারপরে বলছে 4 জোড়া মৌলের ক্ষেত্রে অধিকতর, এটা তো এইমাত্র করালাম তাই জন্য এটা আর এক্সপ্লেন করছি না, দুয়েরটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আইসোটোপগুলির পারমাণবিক গুরুত্ব ভিন্ন হওয়া সত্ত্বেও একই স্থানে মৌলের অবস্থান। আইসোটোপ মানে কি জিনিস জানো? যে সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যাটা সেম কিন্তু ভর সংখ্যাটা আলাদা। তাহলে অবশ্যই আইসোটোপগুলোর ভর সংখ্যা যেহেতু আলাদা, তাহলে আর পারমাণবিক সংখ্যা যেহেতু সেম, তাহলে আইসোটোপগুলোর রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম সেম হবে, কিন্তু পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর আলাদা হবে। তাহলে অ্যাকর্ডিং টু মেন্ডেলিফ, যে যদি তুমি মৌলগুলোকে পারমাণবিক ভরের ক্রম অনুসারে যদি সাজাও, তাহলে নিশ্চয়ই আইসোটোপগুলোকে এক কাছে রাখা উচিত নয়, কিন্তু তুমি আইসোটোপগুলোকে এক কাছে রাখছো। এর কারণ কি? এই কারণের এক্সপ্লেনেশন কিন্তু মেন্ডেলিফের পর্যায় সারণী দিতে পারেনি। তাই জন্য এটাও হচ্ছে একটা ড্রব্যাক বা এটাও একটা সীমাবদ্ধতা তুমি বলতে পারো। এগুলি হলো মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি। বোঝা গেছে? চলো, তাহলে মেন্ডেলিফের পর্যায় সারণী মোটামুটি শেষ হয়ে গেল। এবারে আসছে আধুনিক পর্যায় সূত্র। আধুনিক পর্যায় সূত্র বা আধুনিক পর্যায় সারণী বা মডার্ন পিরিয়ডিক টেবিল। আমি যে বারবার ধরে পিরিয়ডিক টেবিল, মানে যে পিরিয়ডিক টেবিলটা তোমাদেরকে দেখাচ্ছি, সেটাই হচ্ছে আধুনিক মানে মডার্ন পিরিয়ডিক টেবিল। ঠিক আছে? তো বিজ্ঞানী হেনরি মোজলে বলে একটা বিজ্ঞানী ছিল, যারা 11-12 যারা সায়েন্স নিয়ে পড়বে সেখানে মোজলের সূত্র তোমাদেরকে পড়ানো হবে মডার্ন ফিজিক্সে। তো আপাতত এইটুকু খেয়াল রাখো যে বিজ্ঞানী হেনরি মোজলে 1913 সালে পর্যায় সারণীকে আরো উন্নত করেন। তিনি বলেন মৌলগুলির বৈশিষ্ট্য পরমাণু সংখ্যা অনুযায়ী নির্ধারিত হয়, পরমাণুর ভরের উপরে নয়। তিনি পরীক্ষার সাহায্যে এটা প্রমাণ করলেন যে কোনো একটা মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম ওই মৌলটির পারমাণবিক সংখ্যার উপর নির্ভরশীল, পারমাণবিক ভরের উপর নির্ভরশীল নয়। এর ফলে মেন্ডেলিফের পর্যায় সারণীর অনেক সমস্যা সমাধান হয় এবং আমরা পাই আধুনিক পর্যায় সারণী। তিনি যখন প্রমাণ করে দেখিয়ে দিলেন, তিনি যখন বললেন যে কোনো একটা মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম পারমাণুর ভরের উপর নির্ভর করে না, পরমাণুর সংখ্যার, মানে পরমাণু সংখ্যা বা পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে, অ্যাটমিক মাসের উপরে ডিপেন্ড করে না, অ্যাটমিক নাম্বারের উপরে ডিপেন্ড করে, তখন মেন্ডেলিফের পর্যায় সারণীর যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান হয়ে গেল। এবং তারপরে এলো আধুনিক পর্যায় সূত্র বা আধুনিক পর্যায় সারণী। ঠিক আছে? তাহলে আধুনিক পর্যায় সারণীর মূল নিয়ম কি? মৌলগুলিকে পরমাণু সংখ্যা অনুযায়ী সাজানো হয়েছে। সারণীতে 18টি গ্রুপ এবং 7টি পিরিয়ড রয়েছে। একই গ্রুপের মৌলগুলোর রাসায়নিক ধর্মে মিল থাকে। নোবেল গ্যাস আলাদা গ্রুপে যুক্ত হয়। ট্রানজিশন মৌল
ও ল্যান্থানাইট অ্যাক্টানাইট সিরিজ আলাদাভাবে রাখা হয়। ঠিক আছে? মেন মানে যখন মোজলে এই সূত্রটা আবিষ্কার মানে এই কথাটা বলে দিল যে কোনো একটা মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম পারমাণবিক সংখ্যার উপরে ডিপেন্ড করে, পারমাণবিক ভরের উপরে নয়, তখন অর্ধেক মানে পুরো সমস্যার সমাধান সেখানেই হয়ে গেল। এবার আর কিছু আলাদা বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে যে তার গ্রুপ, তার যে সারণী ছিল সেইখানে 18টা গ্রুপ ছিল, 7টা পর্যায় ছিল। তোমাকে নিষ্ক্রিয় গ্যাসগুলোর জন্য আলাদা সারি রাখা হয়েছিল। ঠিক আছে? কারণ নিষ্ক্রিয় গ্যাসের ব্যাপারটা কি বলতো? নিষ্ক্রিয় গ্যাসকে আলাদা সারণীতে রাখা হয়েছিল কারণ যখন আধুনিক পর্যায় সারণী তৈরি হলো তখন নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস সেগুলো আবিষ্কৃত হয়ে গেছিল এবং সেগুলোকে আলাদা জায়গায় রেখে দেওয়া হলো। ঠিক আছে? আর ট্রানজিশন মৌল ও ল্যান্থানাইট অ্যাক্টিনাইট সিরিজ আলাদাভাবে রাখা হয়, বাস খেয়াল রাখবে এইটুকু। ঠিক আছে, চলো নেক্সট। কি বলছে, কেন একই গ্রুপের মৌলগুলির বৈশিষ্ট্য একই হয়? একই গ্রুপ মানে এখানে শ্রেণীর কথা বলা হচ্ছে, কেন এরকমটা কেন হয়, এর এক্সপ্লেনেশন কি? বলছে একই গ্রুপের সব মৌলের ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা সমান। বলছে একই গ্রুপের সব মৌলের ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা সমান। ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা সমান। তারপরে বলছে রাসায়নিক বিক্রিয়া মূলত ভ্যালেন্স ইলেকট্রনের দ্বারা নির্ধারিত হয়। রাসায়নিক বিক্রিয়াটা ডিপেন্ড করে তোমার কতগুলো যোজ্যতা ইলেকট্রন রয়েছে বা কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে। তাই একই গ্রুপের মৌলগুলির আয়নিক চার্জ, বিক্রিয়ার ধরন এবং রাসায়নিক ধর্ম প্রায় একই রকমের হয়। বুঝতে পেরেছো? তুমি যখন মানে এই যে আধুনিক পর্যায় সারণী যেটা রয়েছে সেখানে একই গ্রুপের যে মৌলগুলো আছে বা একই শ্রেণীতে যে মৌলগুলো আছে তাদের যোজ্যতা কক্ষে সমান সংখ্যক ইলেকট্রন রয়েছে, তাদের প্রত্যেকের যোজ্যতা সেম। আর যোজ্যতা কক্ষে যদি সমান সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে বেসিক্যালি কোনো একটা মৌলের ধর্ম, ভৌত ধর্ম বলো বা রাসায়নিক ধর্ম বলো, সেটা পুরোপুরি ডিপেন্ড করে তোমার যোজ্যতা কক্ষে কতগুলো ইলেকট্রন রয়েছে। যদি যোজ্যতা কক্ষে সেম ইলেকট্রন থাকে, ধরো কিছু ধরনের মানে কিছু ধরনের মৌল রয়েছে যাদের যোজ্যতা কক্ষে সেম সংখ্যক ইলেকট্রন রয়েছে বা বাইরের সর্ববহিস্থ কক্ষে সেম সংখ্যক ইলেকট্রন রয়েছে, তারা জেনারেলি সেম রাসায়নিক বিক্রিয়াগুলো সেম ম্যানারে করে, সেম ধরনের করে, তাদের আয়নিক চার্জ সেম হয়, বিক্রিয়ার ধরন সেম হয় এবং রাসায়নিক ধর্ম প্রায় একই রকমের হয়। বোঝা গেছে? এবারে নেক্সট কোশ্চেন হচ্ছে, কেন নির্দিষ্ট পর্যায়ের মৌলগুলোর ধর্ম নির্দিষ্ট ক্রমে পরিবর্তিত হয়? মানে একটা পর্যায়ে যখন তুমি বাম দিক থেকে ডান দিকে আসছো তখন কেন বলছে মৌলগুলোর ধর্ম নির্দিষ্ট ক্রমে পরিবর্তিত হয়? এই কারণটা তোমাকে জানতে চাইছে। কারণটা কি হতে পারে? পর্যায় সারণীতে একটা নির্দিষ্ট পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলির বৈশিষ্ট্য ধীরে ধীরে পরিবর্তিত হয়। এর প্রধান কারণ হলো পরমাণু সংখ্যা বৃদ্ধি পায়। তুমি যত বাম দিক থেকে ডান দিকে আসছো পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় বা পরমাণুর ক্রমাঙ্ক, পরমাণু সংখ্যা নয়, এটা পারমাণবিক সংখ্যা বলতে পারো বা অ্যাটমিক নাম্বার বলতে পারো, এটাকে আমি অ্যাটমিক নাম্বার বলি। যেটাকে জেড দিয়ে প্রকাশ করা হয় বা পারমাণবিক সংখ্যা বলতে পারো। ঠিক আছে? পরমাণুর ইলেকট্রন বিন্যাস পরিবর্তিত হয়, অবশ্যই পারমাণবিক সংখ্যা যদি বাড়ে, প্রোটন সংখ্যা যদি বাড়ে তাহলে অবশ্যই ইলেকট্রন সংখ্যাও বাড়বে। ইলেকট্রন সংখ্যা যদি বাড়ে তাহলে ইলেকট্রন বিন্যাস পরিবর্তিত হবে, নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পায়। কেন হয়, কিভাবে হয় আমি আলোচনা করছি, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। দেখো,
দেখো আমি লিথিয়াম থেকে শুরু করছি। হ্যাঁ, দেখো আমি লিথিয়াম থেকে শুরু করছি। লিথিয়াম, আমি কি বললাম, একটা পর্যায়ে বরাবর যখন আমি লেফট সাইড থেকে রাইট সাইডে আসব, একটা পর্যায়ে বরাবর যখন আমি বাম দিক থেকে ডান দিকে আসব, তখন সর্ববহিস্থ কক্ষে একটা করে ইলেকট্রন বৃদ্ধি পাবে। যখন তুমি একটা পর্যায়ে বরাবর বাম দিক থেকে ডান দিকে আসছো, তখন পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অ্যাটমিক নাম্বার বৃদ্ধি পাচ্ছে, ফলে প্রোটন সংখ্যা বাড়বে, প্রোটন সংখ্যা বাড়লে ইলেকট্রন সংখ্যা বাড়বে, ইলেকট্রন সংখ্যা বাড়লে যোজ্যতা কক্ষে বা সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকবে। তুমি দেখো লিথিয়াম বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত আছে? 1 আছে। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত দেখো? এই যে এটা, এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। দেখা যাচ্ছে? এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, চলো তারপর যখন বেরিলিয়ামে যখন আসছি, যখন আমি বেরিলিয়ামে এলাম, তখন অ্যাটমিক নাম্বার 1 একক বাড়লো। দেখো বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যাও 1 একক বাড়লো। আগে একটা ছিল, এখন দুটো হলো। দেখো আগে একটা ছিল, এখন দেখো দুটো এলো। যখন দুটো হলো, তখন অবশ্যই আকর্ষণ বলটা বাড়লো, নিউক্লিয়াসের সঙ্গে আকর্ষণ বলটা বাড়লো। তারপর দেখো 3টে হলো, তারপর দেখো 4টা হলো, তারপর দেখো 5টা হলো। তাহলে একটা নির্দিষ্ট পর্যায়ে বরাবর যখন আমি বাম দিক থেকে ডান দিকে আসছি, তখন অ্যাটমিক নাম্বার বাড়ছে বা পারমাণবিক সংখ্যা বাড়ছে। পারমাণবিক সংখ্যা বাড়লে প্রোটন সংখ্যা বাড়ছে, এখানে প্রোটন সংখ্যা বাড়লে ইলেকট্রন সংখ্যা বাড়ছে। যত বেশি প্রোটন আর ইলেকট্রন যত বাড়তে থাকবে, তত বেশি নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলটা বাড়বে। আর আকর্ষণ বলটা যদি বাড়তে থাকে, তাহলে আস্তে আস্তে করে ক্রম অনুসারে ভৌত এবং রাসায়নিক ধর্মে কিন্তু পরিবর্তন দেখা দেবে। এটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। ঠিক আছে, তাহলে চলো মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট। এবারে কিভাবে কোনো মৌলের অবস্থান নির্ণয় করব। এই যে এত বড় যে পিরিয়ডিক, আমরা যে এত বড় যে পিরিয়ডিক টেবিলটা দেখলাম, এই যে এত বড় পিরিয়ডিক টেবিল, কোনো একটা মৌল তোমাকে বলে দিল, সাপোজ করো এই মৌলটা, এই মৌলটার অবস্থান আমি কি করে বুঝতে পারবো? এটা আমাকে বুঝতে হবে। ঠিক আছে, তো বোঝাচ্ছি দেখো। প্রথম কথা, পর্যায় সারণীতে কোনো মৌল, কোনো কোনো মৌল কোন পর্যায়ে, কোন পর্যায়ে, দাঁড়াও, কোন পর্যায়ে আর কোন শ্রেণীতে আছে তা খুঁজে বের করতে গেলে আমাদের পরমাণুর পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার এবং ইলেকট্রন বিন্যাস জানতে হবে। তাহলে কোনো একটা মৌলের যদি আধুনিক পর্যায় সারণীতে অবস্থানটা খুঁজে পেতে হয়, তাহলে আগে তার ইলেকট্রন বিন্যাসটা জানতে হবে। ইলেকট্রন বিন্যাস জানতে গেলে আমাকে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বারটা আগে জানতে হবে। ওটাই বলা আছে। এবারে আমি পর্যায় কিভাবে নির্ণয় করব? পর্যায় কিভাবে নির্ণয় করব? পর্যায় যদি নির্ণয় করতে হয়, দেখো পর্যায় সংখ্যা ইজ ইকুয়াল টু মৌলের সর্বোচ্চ শক্তি স্তর। পর্যায় সংখ্যা মানে হচ্ছে মৌলের সর্বোচ্চ শক্তি স্তর। একটা এক্সাম্পল দেখো, সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা, পরমাণু সংখ্যা নয়, পারমাণবিক সংখ্যা। পরমাণু সংখ্যা মানে আমি পারমাণবিক সংখ্যাটাকে বলতে চাইছি। দেখো সোডিয়ামের একটা এক্সাম্পল নেওয়া হয়েছে, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। ঠিক আছে, এবার 11 যদি হয়, এর ইলেকট্রন বিন্যাস কত হবে? 2, 8, 1।
এবার অনেক ছেলে মেয়ে আছে যারা ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় জানো না। এখন তো আমার পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাস কি করে হয় সেটা তো দেখানো পসিবল নয়। তো পরে যদি পসিবল হয় আমি দেখিয়ে দেবো, এখন সম্ভব নয়, আমি তাহলে আউট অফ সিলেবাস চলে যাব। তো মোটামুটি সোডিয়ামের পরমাণুর সংখ্যা হচ্ছে 11, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 1। এখন কি বলা আছে, পর্যায় সংখ্যা মানে হচ্ছে মৌলের সর্বোচ্চ শক্তি স্তর। দেখো ইলেকট্রনটা, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটা কোন শক্তি স্তরে রয়েছে? 3 নাম্বার শক্তি স্তরে রয়েছে। তাহলে সর্বোচ্চ শক্তি স্তর ইজ ইকুয়াল টু তৃতীয় শক্তি স্তর। আমি কি বললাম, পর্যায় সংখ্যা মানে হচ্ছে মৌলের সর্বোচ্চ শক্তি স্তর। এখন আমি দেখলাম পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। পারমাণবিক সংখ্যা যদি 11 হয় তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 1। তাহলে সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রনটা রয়েছে সেটা কিন্তু তৃতীয় শক্তি স্তরে রয়েছে। আর তৃতীয় শক্তি স্তর যদি না থাকে তাহলে অবশ্যই মৌলটির পর্যায় সংখ্যা কিন্তু 3 হবে। তাই সোডিয়াম 3 নাম্বার পর্যায়ে অবস্থিত। বুঝতে পেরেছো? তাহলে পর্যায় মানে হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ শক্তি স্তর। এই ইলেকট্রনটির সর্বোচ্চ শক্তি স্তর হচ্ছে 3, তাই সোডিয়ামের পর্যায় সংখ্যা হবে 3। তাহলে আমি কোনো একটা মৌলের পর্যায় সংখ্যা কি করে বের করতে হয় সেটা বুঝতে পারলাম। এবারে আমাকে বুঝতে হবে শ্রেণী সংখ্যা আমি কি করে বের করব। দেখো, শ্রেণী যদি নির্ণয় করতে হয়, কোন মৌলের বাইরের কক্ষপথের ইলেকট্রন সংখ্যা দ্বারা তার শ্রেণী সংখ্যা নির্ধারিত হয়। এখন কোনো একটা মৌলের সর্ববহিস্থ কক্ষে কতগুলো ইলেকট্রন রয়েছে তার দ্বারা আমি কোনো একটা মৌল কোন শ্রেণীতে অবস্থিত সেটা বুঝতে পারবো। যেমন একটা এক্সাম্পল, এস ব্লকের এখানে এক্সাম্পল নেওয়া হয়েছে। শ্রেণী সংখ্যা ইজ ইকুয়াল টু হচ্ছে বাইরের শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। যেমন উদাহরণ হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের দেখো বাইরের কক্ষে ইলেকট্রন আছে 1, তাই জন্য 1 নম্বর গ্রুপে হচ্ছে সে থাকবে। শ্রেণী সংখ্যা যদি বুঝতে হয় তাহলে দেখতে হবে বাইরের কক্ষে কতগুলি ইলেকট্রন রয়েছে। যদি মৌলটা এস ব্লকের মৌল হয়, যদি মৌলটা এস ব্লকের মৌল হয়, এস ব্লক মানে কি বলছি, একটু পরে বলছি। আচ্ছা দেখিয়ে দিয়ে আগে, না হলে বুঝতে পারবে না। এই দেখো এস ব্লক মানে না, এই এস ব্লক মানে হচ্ছে 1 আর 2, এই 1 আর 2 এটা হচ্ছে এস ব্লক। আমি নেক্সট ভিডিওতে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই প্রথম দুটো হচ্ছে এস ব্লক। এই প্রথম দুটো হচ্ছে এস ব্লক। তারপরে এখানে 13 থেকে কি করে লিখি, দাঁড়াও লিখছি, দাঁড়াও। এটা হচ্ছে 1, দাঁড়াও, এটা হচ্ছে 2। এই দুটো হচ্ছে এস ব্লক, এই দুটো হচ্ছে এস, এই দুটো হচ্ছে এস ব্লক, এইগুলো হচ্ছে পি ব্লক, এগুলো হচ্ছে ডি ব্লক, এগুলো হচ্ছে ডি ব্লক, ডি ব্লক কিন্তু সিলেবাসে নেই। ডি ব্লক সিলেবাসে নেই। আমাদের সিলেবাসে শুধুমাত্র এস ব্লক রয়েছে আর পি ব্লক রয়েছে। সুতরাং এস ব্লকে যদি আমাকে মৌলের অবস্থান যদি জানতে হয় তাহলে বাইরের কক্ষে কতগুলো ইলেকট্রন আছে সেটা জানলেই চলবে। ঠিক আছে, তাহলে এস ব্লকের মৌলের ক্ষেত্রে ইজ ইকুয়াল টু হচ্ছে এস ব্লকের মৌলের যদি অবস্থান যদি জানতে হয় তাহলে তার শ্রেণী সংখ্যা মানে হচ্ছে বাইরের শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, বাস এটুকু জানলেই হবে। উদাহরণ আছে সোডিয়াম। সোডিয়ামের বাইরের কক্ষে একটি ইলেকট্রন আছে, তাই জন্য এর গ্রুপ সংখ্যা হবে 1। বাইরের কক্ষে যতগুলি ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। কার ক্ষেত্রে? না এস ব্লকের ক্ষেত্রে। যদি আমার গ্রুপটা পি ব্লকের যদি হয় মানে 13 থেকে 18-র ক্ষেত্রে, তাহলে শ্রেণী সংখ্যা ইজ ইকুয়াল টু হবে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যার সঙ্গে আমাকে 10 যোগ করতে হবে। যদি পি ব্লকের মৌল হয় তাহলে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যার সঙ্গে আমাকে 10 যোগ করতে হবে। একটা এক্সাম্পল নেওয়া হয়েছে, ধরো অক্সিজেন। অক্সিজেনের পরমাণু সংখ্যা হচ্ছে 8, তাহলে এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 6। তাহলে বাইরের কক্ষে ইলেকট্রন কত আছে?
6 আছে। আমি কি বললাম, যদি পি ব্লকের মৌল হতে হয় তাহলে 6 এর সঙ্গে 10 যোগ করতে হবে। তাহলে 6 এর সঙ্গে 10 যোগ করলে হচ্ছে 16। তাহলে 16ই হচ্ছে তার অবস্থান, গ্রুপের অবস্থান। এর পরের ভিডিওতে আলোচনা করা হবে, চিন্তা করার কোনো দরকার নেই, কিছু কোয়েশ্চেনও করিয়ে দেবো। তাহলে এখান থেকে বুঝতে পারলাম পর্যায় সংখ্যা মানে হচ্ছে ইলেকট্রনটা সর্বোচ্চ যে শক্তি স্তরে আছে সেই শক্তি স্তরটাই হচ্ছে পর্যায় সংখ্যা। সেকেন্ড, আমাকে যদি গ্রুপ জানতে হয়, আমাকে যদি শ্রেণী সংখ্যা যদি জানতে হয়, তাহলে এস ব্লকের ক্ষেত্রে কি হবে? এস ব্লকের ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ সর্ববহিস্থ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে এই সংখ্যাটাই হচ্ছে এস ব্লকের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা। যদি আমার পি ব্লকের গ্রুপ যদি হয় তাহলে সর্ববহিস্থ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে তার সঙ্গে আমাকে 10 যোগ করতে হবে। আমি এখানে উদাহরণ নিয়েছি কিসের? না, অক্সিজেনের। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। তাহলে ইলেকট্রন বিন্যাস কত হবে? 2,6। আমি দেখলাম বাইরের কক্ষপথে 6টা ইলেকট্রন রয়েছে। তাহলে গ্রুপ সংখ্যা যদি বের করতে হয় তাহলে 6 এর সঙ্গে 10 যোগ করতে হবে। কেন 10 যোগ করতে হবে? কারণ সেটা আমার পি ব্লকের বলে। তাহলে পি ব্লক হলে 10 যোগ করতে হবে, এস ব্লক হলে 10 যোগ করার দরকার নেই। নোট আছে কি? নোটটা হচ্ছে ডি ব্লক আর এফ ব্লক আমাদের আউট অফ সিলেবাস। এই যে ডি ব্লক, এই যে এফ ব্লক, এগুলো আমাদের সিলেবাসে নেই, সুতরাং করার দরকার নেই। আমাদের সিলেবাসে শুধুমাত্র এস ব্লক আর পি ব্লকটাই করতে লাগবে, আর কিছু করতে লাগবে না, বাস। তাহলে আজকের ভিডিও মোটামুটি শেষ হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু মৌলের উদাহরণ দেখব, তারপরে সেগুলোকে আধুনিক পর্যায় সারণীতে কোথায়, মানে কোন নম্বর পর্যায়ে অবস্থান করেছে, কত নাম্বার গ্রুপে অবস্থান করেছে সেটা বের করার কিছু আরো কতগুলো এক্সাম্পল করব। তারপরে আমাদের দীর্ঘ পর্যায় সারণী কিন্তু কন্টিনিউ হবে। ঠিক আছে, চলো আজকের ভিডিওতে এখানেই আমি এন্ড করছি।